হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা পাবডেট ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সামনেই পরীক্ষা। তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনার কথা ভাবছো, তোমাদের জন্য পাবডেট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সুতরাং সামনেই তোমাদের এই পরীক্ষা, তাই পাবডেট নিয়ে আজকের ভিডিও আমি নিয়ে এসেছি। আজকের সেট 9। তাহলে এর আগের সেটগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আশা করছি তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আর হ্যাঁ, তোমাদের মতো তোমাদের বন্ধুরা যারা পাবডেটের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকের সেটে দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তাহলে দেখো আজকের সেট 9। প্রথম প্রশ্ন কি আছে? কোশ্চেন নাম্বার 1, the age চার্লস ল্যাম্ব belongs to। তাহলে চার্লস ল্যাম্ব যে সময়ের তিনি লেখক, কোন সময় আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, অপশন বি দ্য মডার্নিস্ট পিরিয়ড, অপশন সি দ্য প্রি রোমান্টিক পিরিয়ড এন্ড অপশন ডি দ্য রোমান্টিক পিরিয়ড। তাহলে এই যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক কিন্তু হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে the romantic period. Okay, now second question, identify the figure of speech in the following line. তো figure of speech and rhetoric খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন অনার্সে সিলেবাসটা দেখবে বা অনার্সে যখন পড়াশোনা করবে তখন কিন্তু এটা আরো বেশি করে জানতে হবে। তাহলে এখানে দেখো একটা কবিতার লাইন আছে, দুটো লাইন আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন ধরনের ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে। ওকে, দেখে নিই লাইনটা কি আছে। দেখো, she shies forever on her pensive mood। এই যে দুটো লাইন আছে, এই লাইন দুটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? দেখো অপশন এ কি লেখা আছে? মেটাফোর, অপশন বি পার্সনিফিকেশন, অপশন সি ট্রান্সফার এপিটেট এন্ড অপশন ডি সিমিলি। তাহলে এই যে ফিগার অফ স্পিচ, এই ফিগার অফ স্পিচের উপরে বা পোয়েটিক ডিভাইস বলা হয় আদারওয়াইজ, বা লিটারারি ডিভাইসও বলা হয়, এর উপরে কিন্তু আমার আলাদা ভিডিও আছে। আমার এই ইউটিউব চ্যানেলে হোম পেজে তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে নেবে। আশা করছি আরো তোমাদের প্রিপারেশন ভালো হবে। তাহলে এখানে আমি আলোচনা করে সময় নষ্ট করব না। এখানে যেটা আমাদের প্রধান দেখা সেটা হলো এই পেন্সিভ মুড। এই পেন্সিভ মুডটার জন্য কিন্তু এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে দেখো লেখা আছে ট্রান্সফার এপিটেট। এবার চলো কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন, মার্ক দি কারেক্ট অপশন। কি লেখা আছে দেখো? ফর দ্য প্রোজোডিক প্যাটার্ন ইন দ্য লাইন। তাহলে এখানে একটা কবিতার লাইন আছে, সেই লাইনটির মধ্যে যে প্রোজোডিক প্যাটার্ন, এটাও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যারা ইংরেজি অনার্স কিংবা পরবর্তীকালে তোমরা যখন এমএ পরীক্ষার জন্য বা এমএ প্রস্তুতি নেবে বা এমএ ক্লাসে ভর্তি হবে, সেখানেও কিন্তু মূল কথা ইংরেজি সাহিত্যের বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রস্তুতিটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এখানে লেখা আছে দেখো, হেইল টু দি ব্লেড স্প্রিট। এই যে কবিতার লাইন, এই লাইনটিতে যে প্রোসোডিক প্যাটার্ন বা যে প্রোসোডিক নেম আমরা পাচ্ছি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ আয়াম্বিক ট্রাইমিটার, অপশন বি লেখা আছে আয়াম্বিক টেট্রামিটার, অপশন সি ট্রোপিক ট্রাইমিটার এন্ড অপশন ডি ট্রোপিক টেট্রামিটার। তাহলে সঠিক অপশন হবে কিন্তু অপশন সি, যেখানে লেখা আছে দেখো ট্রোপিক ট্রাইমিটার। এখন কেন এরকম হলো ট্রোপিক ট্রাইমিটার বা আয়াম্বিক, একটু বলি। দেখো আয়াম্বিক বা আয়াম্বাস, ট্রোপিক বা ট্রোকি, এই আয়াম্বাস বা আয়াম্বিক মানে হলো প্রথমে আনস্ট্রেস থাকে পরে স্ট্রেস হয়, ঠিক উল্টোটা ট্রোকির ক্ষেত্রে কিন্তু প্রথমে স্ট্রেস পরে আনস্ট্রেস, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের কথা আমি বলছি। এখন ট্রাইমিটার এন্ড টেট্রামিটার, দেখো অপশনগুলোতে ট্রাই এন্ড টেট্রা লেখা আছে। ট্রাই মানে তিনটে ভাগ, ওকে, টেট্রামিটার মানে চারটে। তাহলে কেন কি করে পেলাম? দেখো আমরা যদি এরকম করি, এটাকে যদি এরকম করি, দেখো হেইল টু দি, এখানে যদি ব্লিড করি আর এখানে দেখো একটা, তাহলে এখানে একটা দেখো স্ট্রেস হচ্ছে, এটা কিন্তু আনস্ট্রেস হবে। ওকে, এটা আনস্ট্রেস হবে। আবার দেখো এখানে যদি আমরা এটা করি আর এটা কিন্তু আনস্ট্রেস হচ্ছে, আবার এটা কিন্তু স্ট্রেস হচ্ছে, এটা কিন্তু আনস্ট্রেস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে, এই যে তিনটে ফুট পাচ্ছি এটার জন্য কিন্তু আমরা ট্রাইমিটার বলছি। ওকে, তাই এটা কি হলো? ট্রোকিক ট্রাইমিটার।
এছাড়াও এই বিষয়ে আলোচনা আছে আমার চ্যানেলে, তোমরা হোম পেজে গিয়ে পেয়ে যাবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দি অপশন ফর দা ইটালিসাইজ এক্সপ্রেশনস। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, একটা ইটালিসাইজ এক্সপ্রেশন আছে, তোমরা জানো ইটালিসাইজ এক্সপ্রেশনটা যেহেতু এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি হাতে, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমি এখানে একটু দাগ দিয়ে যদি রাখি, অ্যাকচুয়ালি আমি এখানে দাগ দিয়ে বোঝাচ্ছি যে এই দুটো শব্দগুলো তোমাদের ইটালিসাইজ আছে মনে করো। তাহলে এখন প্রশ্ন হলো, দুটো এখানে লাইন আছে বা স্টেটমেন্ট আছে, আমরা দেখে নেব। আর সোলজার্স মেইন ডিউটি ইজ টু সেফগার্ড হিজ ওন কান্ট্রি। দ্বিতীয় কি আছে দেখো, হি ইজ আওয়ার সুপ্রিম লিডার। তাহলে এই যে দুটো শব্দ তোমরা মেইন পাচ্ছ এবং সুপ্রিম পাচ্ছ, এটা ইটালিসাইজ যদি থাকে তাহলে এই অনুসারে আমাদের চারটে যে অপশন আছে তার মধ্যে এমন একটা অপশন আমাদের কিন্তু চুজ করতে হবে যে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সুইটেবল হবে বা বেস্ট অপশন হবে। লেখা আছে দেখো অপশন এ tantamount, অপশন বি paramount, অপশন সি বাউন্ড এন্ড অপশন ডি ইম্পর্টেন্ট। তাহলে tantamount, paramount, bound, important কোনটা হবে সঠিক? সঠিক কিন্তু হবে paramount। তাহলে এর পরের প্রশ্নগুলো চলো দেখি কি আছে। এবার চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখো, আইডেন্টিফাই দা মুড কন্টেন্ট ইন দা গিভেন লাইন। তাহলে তোমরা জানো যে ডিফারেন্ট মুডস আছে ইন ইংলিশ গ্রামার, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ধরনের মুড এই যে গিভেন স্টেটমেন্ট বা লাইনটিতে আছে। কি আছে আমরা একটু লাইনটা দেখে নিই দেখো, আই উড রাদার ইউ কেপ ইট সিক্রেট। এই লাইনটির মধ্যে কোন মুড আছে? অপশন এ বলছে সাবজাংটিভ মুড, অপশন বি লেখা আছে দেখো ইম্পারেটিভ মুড, এন্ড অপশন সি লেখা আছে ইন্ডিকেটিভ মুড, এন্ড অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে এই যে আই উড রাদার ইউ কেপ ইট সিক্রেট, এটা কোন মুড? এটা কিন্তু সাবজাংটিভ মুড হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হু রোট অ্যাবসলম এন্ড অ্যাকিটোবেল। খুবই একটা পরিচিত একটা রচনা, তোমরা যখন ইংলিশ লিটারেচার পড়বে নিশ্চয়ই এটা পাবে। তাহলে এখানে চারটি অপশন আছে, মেন জনসন, অপশন বি কোলরিজ, এন্ড অপশন ডি ওয়াইটারলি, এন্ড অপশন ডি জন ড্রাইডেন। তাহলে এই যে অ্যাবসলম এন্ড অ্যাকিটোবেল ইজ এ বেস্ট নোন স্যাটারিক কম্পোজিশন অফ স্যাটারিক পোয়েম, তোমরা বলতে পারো কে লিখেছেন। এখানে কিন্তু যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক যে অপশন সেটা কিন্তু অপশন ডি জন ড্রাইডেন এগুলো লিখেছিলেন। ওকে, কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চুজ দি কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ চসার্স ওয়ার্কড পিরিয়ড। তোমরা জানো যে জেফরি চসারের যে পোয়েটিক্যাল ওয়ার্কস, তার এইটার যে ওয়ার্কস আছে তাকে আমরা মূলত 3টি পিরিয়ডে কিন্তু ভাগ করতে পারি বা ভাগ করা হয়। এখন প্রশ্ন হলো এই যে 3টি পিরিয়ড আছে, এই 3টি পিরিয়ড আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডার সাজাতে হবে, অর্থাৎ কোনটি আগে তারপরে এইভাবে। ওকে, তো আমরা একটু দেখে নিই কি কি আছে দেখো, অপশন এ ইংলিশ পিরিয়ড, ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড, অপশন বি ইটালিয়ান পিরিয়ড, ইংলিশ পিরিয়ড এন্ড ফ্রেঞ্চ পিরিয়ড, অপশন সি ইংলিশ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড, ফ্রেঞ্চ পিরিয়ড, অপশন ডি ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড এন্ড ইংলিশ পিরিয়ড। তাহলে এই যে চারটি অপশন আছে, যেখানে কিন্তু যে ডিফারেন্ট যে পোয়েটিক্যাল ওয়ার্কস পিরিয়ড আছে সেটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজালে কোন অপশনটি আমাদের জন্য সঠিক হবে? আমাদের জন্য সঠিক কিন্তু অপশন ডি, যেখানে লেখা দেখো কি লেখা আছে, ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড, ইংলিশ পিরিয়ড। অর্থাৎ ইংলিশ পিরিয়ডটা কিন্তু সর্বশেষ এবং শুরুটা কিন্তু তার ফ্রেঞ্চ পিরিয়ড দিয়ে। এবং এই যে ডিফারেন্ট পিরিয়ডস আছে, তোমরা অবশ্যই এই ডিফারেন্ট পিরিয়ডস এর যে পোয়েটিক্যাল ওয়ার্কস গুলো আছে সেগুলো কিন্তু কম বেশি একটু জেনে যাবে, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তাহলে সঠিক অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো কি লেখা আছে, চুজ দি কারেক্ট অপশন। আমাদের জন্য সঠিক অপশন, প্রশ্নটা কি আছে দেখে নিই, বুঝতেই পারছো প্রশ্নটা দেখে একটা ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচের এখানে আমাদের কাজ দেওয়া হয়েছে। হিজ ফ্রেন্ড সেই হোয়াট ইউ ওয়ান্ট থ্রি অর কপি, এই যে স্টেটমেন্টটা আছে বা এখান থেকে আমাদের যে সঠিক অপশন চুজ করতে হবে। কি আছে দেখি লেখা, অপশন এ হিজ ফ্রেন্ড আস্কড হিম ইফ হি ওয়ান্টেড থ্রি অর কপি, অপশন বি হিজ ফ্রেন্ড আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড থ্রি অর কপি, অপশন সি his friend asked him to have tea or coffee, option D his friend asked him whether he wanted tea or coffee।
তাহলে এখানে দেখো তোমরা জানো যে সাধারণত যখনই তোমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবে সেখানে কিন্তু তোমরা দুই ধরনের আমরা ব্যবহার দেখি। প্রথমত আমাদের জন্য রিপোর্টিং ভার্ব অবশ্যই আনতে হবে, কিন্তু এখানে প্রশ্ন একটা তোমরা নিশ্চয়ই শিখেছো যে ইফ বা ওয়েদার, তাহলে যেখানে তোমরা দেখবে চয়েসের ব্যাপার থাকছে এবং আরো বেশি ভালো হয় যদি তোমরা এইটা একটু খেয়াল করবে, দেখো এই যে অর আছে, এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইফ এর পরিবর্তে ওয়েদার ব্যবহার করবে। তাহলে দেখো এখানে চারটে অপশনের মধ্যে শেষে কিন্তু আছে ওয়েদার, সুতরাং আমাদের জন্য সঠিক অপশন ডি। এর পরের প্রশ্নগুলো চলো দেখে নিই। এবার তোমরা দেখো কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডু দিস রাইটার্স হ্যাভ ইন কমন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসি ব্র্যাডলি, স্যার ওয়াল্টার রেলে এন্ড স্যার আর্থার কুইলার কাউচ, এই যে তিনজনের নাম আমরা পাচ্ছি, তাদের মধ্যে কমন থিং বা স্টেক কি আছে আমরা একটু দেখে নেব অপশনগুলো কি কি আছে। দেখো কি লেখা আছে, দে অল বিলং টু দ্য 20th century। ওকে, কোশ্চেন অপশন বি লেখা আছে দেখো, দে ওয়ার লিটারারি ক্রিটিক্স। অপশন সি আছে বোথ এ এন্ড বি, যদি এ এবং বি দুটোই ঠিক হয় তাহলে অপশন সি, আর অপশন বি তে আছে না। তাহলে এসি ব্র্যাডলি, স্যার ওয়াল্টার রেলে এন্ড স্যার আর্থার কুইলার কাউচ, এই তিন ব্যক্তির সাথে মিল কোথায় আমরা আছি। তোমরা যদি লিটারেচার পড়ো, ব্রিটিশ লিটারেচার বা ইংলিশ লিটারেচার, সেখানে কিন্তু এই নামগুলো খুবই পরিচিত এবং বিখ্যাত সব নাম। তাহলে আমাদের জন্য যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কিন্তু অপশন হবে অপশন সি, এ এন্ড বি। তার কারণ তারা সবাই কিন্তু 20th সেঞ্চুরি বিলং করে এবং প্রত্যেকেই কিন্তু লিটারারি ক্রিটিক্স। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি লেখা আছে দেখো, ডিউরিং দি এজ অফ মিল্টন। তোমরা বিভিন্ন বা ডিফারেন্ট এজ পড়বে যখন তোমরা ইংলিশ লিটারেচার পড়বে আর কি, তো সেখানে এজ অফ মিল্টনের এখানে কথা বলা হয়েছে দেখো, দ্য ড্রামা। তাহলে ড্রামা বিভিন্ন যে আমাদের যে লিটারারি ফর্মস আমরা বলতে পারি, পোয়েট্রি, ড্রামা, এসে, তাহলে এখানে ড্রামার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, যে এই মিল্টনের যুগে ড্রামা কি হয়েছিল, ড্রামা কি ডিক্লাইন হয়েছিল, মানে তার অবনতি ঘটেছিল কিনা। অপশন বি তে বলছে প্রোগ্রেস, মানে আরো ভালো হয়েছিল কিনা। অপশন সি বলছে ওয়াজ দ্য সেম অ্যাজ বিফোর ইন দ্য প্রিভিয়াস এজ, অর্থাৎ তার আগের যে সময়টা সেই সময়ে যা যতটা ছিল ঠিক ততটাই আছে কিনা, মানে সেই লেভেলটা সমান আছে কিনা। অপশন ডি বলছে না। তাহলে তোমরা যদি ইংলিশ লিটারেচার বা ব্রিটিশ লিটারেচার হিস্ট্রিটা যদি থরলি পড়ো, সেখানে কিন্তু তোমরা দেখবে যে মিল্টনের সময় কিন্তু ড্রামা ডিক্লাইন হয়েছিল, থিয়েটারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখানে ডিটেলস আমি আলোচনা করে আর সময় বা ভিডিওটা বড় করছি না, তোমরা পরবর্তীকালে পড়লে জানতে পারবে। তাহলে এখানে কিন্তু আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, ডিক্লাইন হয়েছিল। ওকে, তাহলে এই যে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের সামনে যে পাবলিক ইংলিশ পরীক্ষা আছে, এন্ট্রান্স টেস্ট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, তো সেই ইংলিশ কোর্স মানে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু আশা করছি এই প্রশ্ন বা উত্তর যা নিয়ে আলোচনা করলাম তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর শেষ করার আগে একটা কথা বলি, তোমরা যারা আশা করছি সবাই সাফল্য লাভ করবে, তোমরা যারা সফল হবে এবং তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরবর্তী সময় অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করবে, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আর আমার কাছে অনলাইন এবং অফলাইন যদি তোমরা কেউ পড়তে চাও, কারণ আমি দুটো মাধ্যমে কিন্তু আমি ক্লাস প্রোভাইড করি, তাই স্ক্রিনে দেওয়া এই ভিডিওতে যে ফোন নাম্বার আছে তোমরা কিন্তু ফোন করে অবশ্যই জানাবে, তোমাদের নামটা কিন্তু জানিয়ে রাখতে পারো পরবর্তীকালে ইংরেজি অনার্স পড়ার জন্য। আজ এই পর্যন্ত।